সন্ধ্যা নামতেই রাজধানীতে আরো বাড়ছে শীতের তীব্রতা। দিনভর দেখা মেলেনি সূর্যের। জানুয়ারিতেই ৩ থেকে ৫টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এসি রেস্তোরাঁয় খাওয়া ও মিষ্টি পোশাক সহ ৪৩ পণ্য সেবায় গুনতে হবে বাড়তি টাকা। ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না মূল্যস্ফীতিতে। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। মুজিব কিল্লা ও ভাস্কর্য নির্মাণে অনিয়মের তদন্ত শুরু। দুদকের ২ প্রকল্পে হাজার কোটি টাকার বেশি তছরূপের অভিযোগ। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ১৮ লাখ। আপত্তি জানানোর শেষ তারিখ ১৭ জানুয়ারি। ২ মার্চ চূড়ান্ত তালিকা। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। শম্পা, আমরা শুরুতেই বলছিলাম শিরোনামে যে আজকে সারাদিন ব্যাপী পুরো ঠান্ডা একটা আবহাওয়া ছিল রাজধানী জুড়ে, এবং সন্ধ্যা নামতে সেই ঠান্ডার পরিমাণ আরও বেড়ে গিয়েছে এবং সারাদিনই সূর্যের দেখা মেলেনি। এবং এই সময়টায় যেটা হয় যে ছিন্নমূল মানুষ যারা থাকে এবং বিশেষ করে যারা পথে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকে, এই ধরনের মানুষের একটি অস্বস্তিতে ভোগে। এবং আরেকটা বিষয় হচ্ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে যায় এই ধরনের ঠান্ডাতে। এবং আরেকটা আবহাওয়াবিদরা যেটা বলছেন, এই জানুয়ারি মাসে ৩ থেকে ৫টি শৈত্যপ্রবাহ হতে পারে এই রাজধানীতে। নাফিন, রাজধানীর চিত্র যেখানে সেখানে রাজধানীর বাইরের চিত্র কিন্তু আরো ভয়াবহ। এবং শীত মানে হচ্ছে সব থেকে বেশি শীতের তীব্রতা অনুভূত হয় ঢাকার বাইরে, বিশেষ করে উত্তরাঞ্চলে। আমরা যদি রাজশাহীর কথা ধরি, সেখানে কিন্তু হাড় কাঁপানো শীত এবং সারাদিন সূর্যের যেমন দেখা মেলেনি, সেখানে দেখা গিয়েছে যে যেসব গাড়ি চলাচল করেছে সেগুলো শীতের কুয়াশার কারণে অনেকটাই হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। সেই সাথে ছিন্নমূল মানুষের ভোগান্তি তো আছেই। সম্ভব এই বিষয়ে যদি জানতে আমরা আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত করতে চাই। একজন রাজধানী থেকে, একজন রাজশাহী থেকে। আপনি যেটা বলছেন, রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা চন্দ্রিমা উদ্যান থেকে, এবং রাজশাহী থেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে যেতে চাই রাজধানীতে চন্দ্রিমা উদ্যানে সানির কাছে। সানি, জানাবেন যে এই তীব্র শীতে জনজীবনের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? শীত নিবারণে কি উপায় ভাসমান ছিন্নমূল ও পথ শিশুদের? আর নাফি, আপনি জানেন যে বছরের প্রথম দিন থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু শীতের যে তীব্রতা এটা কিন্তু বেড়ে চলছিল। অর্থাৎ গতকালকে যে শীতের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, সেটা আজকে কিন্তু কমে অর্থাৎ ১৩ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। আর সাথে সাথে কিন্তু পুরো দিনটাই আজকে আপনি দেখেছেন যে কুয়াশার দাপটে ঢাকা ছিল। অর্থাৎ সন্ধ্যা নাগাদ পর্যন্ত সূর্যের কোনো মুখ আসলে নগরবাসী দেখতে পায়নি। সেই সাথে কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু আমরা দেখতে পেরেছি যে শীতের তীব্রতার সাথে সাথে শীতল হাওয়াও বাড়ছে। একই সাথে যদি আমি আপনাকে বলতে চাই যে এই শীতের কারণে কিন্তু যেসব জায়গাগুলোতে আমরা দেখে এসেছি, যারা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ বা একদম নিম্ন আয়ের মানুষ, পথ শিশু, এরা কিন্তু খুব একটা বেশি চোখে আসছে না। যাদেরকেও দেখতে পাচ্ছি তারা হয়তো আগুন ধরিয়ে সেই তাপ থেকে নিজেদের উষ্ণতা নিচ্ছে। একই সাথে যদি আমি আরেকটু বলতে চাই যে যারা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ, তাদের আয়ও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেই সাথে যদি আমরা একটু বলি যে আয়ে যে বাধা হয়েছে, যে অর্থাৎ যে এই শীতের কারণে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে যে ট্রিপ পাওয়া হচ্ছে, যে সেইভাবে কিন্তু ট্রিপ পাচ্ছে না। একই সাথে কিন্তু যে তারা শীতের যে পোশাক থাকে সেগুলোও কিন্তু ঠিকভাবে তারা আসলে ওইভাবে ব্যয় করতে পারছে না। অর্থাৎ আমরা যেটা এখন পর্যন্ত এসে দেখতে পাচ্ছি যে এই যে চন্দ্রিমা উদ্যানে আসার পরে যে বিষয়টা বিশেষ করে লক্ষ্য করা গিয়েছে, যে সাধারণত এই সব জায়গায় সংসদ বা সংসদের আশপাশ এলাকাতে কিন্তু একটা বিনোদন কেন্দ্র, সেখানে কিন্তু মানুষজন ভিড় করে। তবে শীতের এই তীব্রতার কারণে ঠিক সে পরিমাণে সাধারণ জনগণ বা সাধারণ জনগণের খুব একটা দেখা পাওয়া যায়নি। একই সাথে কিন্তু এই কুয়াশার পাশাপাশি কিন্তু যদি বলি যে এই বাতাস কিন্তু আরও সে বেড়েই চলছে। অর্থাৎ আমরা এখানে আসার পর থেকেই কিন্তু যে মৃদু বাতাস বা শীতল বাতাস, কিন্তু শীতের তীব্রতাও বেড়ে যাচ্ছে। যতটুকু জানি আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন যে এই শীত বছরের শুরু থেকে এটা বাড়বে, সেই সাথে যে আগামী কয়েকদিনও সেই শীতের ধারাবাহিকতা অর্থাৎ শীতের তীব্রতা অব্যাহত থাকবে। তো এই ছিল শীত নিয়ে সবশেষ আমার কাছে।
সানি মৃধা জানাচ্ছিলেন আমাদের সাথে রাজধানীর শীতের খবরাখবর। নাফি, এবারে আমরা ঢাকার বাইরে যেতে চাই। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, তিনি আছেন ভদ্রা এলাকায়। রাকিব, আমরা দেখছিলাম রাজধানীতে শীতের তীব্রতা বেড়েছে এবং রাজশাহীতে সবসময় রাজধানীর থেকে তাপমাত্রা অনেক বেশি কম থাকে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তির খবর জানাবেন, পাশাপাশি জানাবেন তাপমাত্রা কত রয়েছে। শম্পা, আসলে এই সপ্তাহের শুরু থেকে কিন্তু আসলে তাপমাত্রা নামতে শুরু করেছিল এবং গেল কয়েকদিন থেকে আমরা দেখছিলাম 13 ডিগ্রি সেলসিয়াস, 13.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসছিল। কিন্তু গতকাল থেকে আমরা যেটি আসলে লক্ষ্য করেছি যে আসলে শীতের তাপমাত্রা খানিকটা কমে আসলো। গতকাল যেমন আমরা দেখেছি প্রায় 11.05 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে যেমন সকালবেলা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এর পাশাপাশি আসলে বাতাসের তীব্র প্রবাহ সেটি আসলে বাড়তে শুরু করেছে রাজশাহীতে এবং এই যে হিম বাতাসের কারণে কিন্তু আসলে শীতের যে অনুভূতি সেটিও কিন্তু আসলে ক্রমশ বাড়ছে। দিনব্যাপী আসলে আমরা যে সূর্য দেখেছি সেটি আসলে নিরুত্তাপ ছিল এবং তারপরে কিন্তু বেলা কমে যাওয়ার পরপরই কিন্তু আসলে তাপমাত্রাটি আরও বেশি কমতে থাকে এবং এখন যদিও আসলে তাপমাত্রা ভোর একেবারে সন্ধ্যা 6টার সময় 20.05 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে বাতাসের আর্দ্রতা 89%, যার কারণে কিন্তু আসলে শীতের যে অনুভূতি সেটি আসলে বাড়ছে। এই যখন আবহাওয়ার অবস্থা তখন কিন্তু আসলে শহরের খেটে খাওয়া মানুষগুলো, বিশেষ করে আমরা পদ্মার পাড়, পদ্মার চর এবং এই যে রাস্তার পাশে যারা ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু বেশ কষ্টে দিন যাপন করছে এবং কিছুক্ষণ আগেও আমরা ভদ্র এলাকায় দেখছিলাম যে এখানে খড়কুটো জ্বালিয়ে যারা হতদরিদ্র মানুষ আছেন তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন এবং আগুন থেকে আসলে তাপ নেওয়ার চেষ্টা করছেন, শীত থেকে বাঁচার চেষ্টা করছেন। তো এইরকম পরিস্থিতি কিন্তু শুধুমাত্র এই রাজশাহী নগর জুড়েই নয়, এই গ্রাম প্রান্তর এবং চরাঞ্চল সেই জায়গাগুলোতেও। তো সেই ক্ষেত্রে আসলে নানাভাবে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে শীত বস্ত্র বিতরণের কাজ চলছে। তো সম্পাই ছিল আমাদের কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রাকিব, আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আরো খবরাখবর জানবো। নাফি, জানছিলাম রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি রাকিবুল হাসানের কাছ থেকে যে সেখানেও তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে এবং তার আগে ঢাকার যে পরিস্থিতি সেটিও আমরা জানছিলাম এবং এই তাপমাত্রা কমার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, এটি আর বলার অপেক্ষা রাখে না। সেই সাথে এই পরিস্থিতি আরো বেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শম্পা, শুধু এই পরিস্থিতির পাশাপাশি চলতি মাসে, এই জানুয়ারি মাসেই আবহাওয়াবিদ যে ইঙ্গিত দিয়েছেন যে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে পরিস্থিতি, এই যে এটা কাটতে আরও 2-3 দিন সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশা না কাটলে এই ধরনের শীতের যে তীব্রতা এটা কমবে না। এই শীতের তীব্রতা কাটতে আরও 2 থেকে 3 দিন লাগবে। তারপরে যেটা হবে ওই সময় ঘন কুয়াশা কেটে যাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে রাতে তাপমাত্রা কমে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় তাপমাত্রা 10 নিচে নেমে আসবে এবং নতুন করে আপনার কোল্ড ওয়েভ শুরু হবে সেই সময়, যদিও রাতে দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে সেই সময়। নাফি, 43টি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে নিত্যপণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যে বৈঠক তা শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি কথা বলেন। শম্পা, IMF এর শর্ত পূরণ নয় বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বসানো হয়েছে বলে বলেছেন অর্থ উপদেষ্টা। এই নিয়ে বিস্তারিত দেখে আসবো প্রতিবেদনে। যে কোনো আউটলেট থেকে পোশাক কিনতে গেলে এতদিন ক্রেতাকে দামের উপর গুনতে হয়েছে 7.5% ভ্যাট। এখন সেটি দ্বিগুণ বেড়ে হতে যাচ্ছে 15%। এতে করে পোশাকের দামের প্রতি 100 টাকায় 15 টাকা করে ভ্যাট দিতে হবে ক্রেতাকে। শুধু পোশাকই নয়, একই পরিস্থিতি হতে যাচ্ছে মিষ্টান্ন কেনার ক্ষেত্রেও। মিষ্টিমুখ করতে হলে ভোক্তাকে গুনতে হতে পারে 7.5% ভ্যাটের জায়গায় 15%। তবে খরচটা বেশি বাড়তে পারে এসি হোটেল রেস্তোরাঁয়, সেখানে বিদ্যমান 5-এর জায়গায় ভ্যাট হতে পারে 15%। এছাড়া বিস্কুট ও আচারেও ভ্যাট বাড়ানোর প্রস্তাব রয়েছে। যখন এভাবে বাড়ছে ভ্যাটের পরিমাণ, তখন বাজারে উচ্চ মূল্যস্ফীতির ধাক্কা রয়েছে গেল প্রায় 3 বছর ধরে। বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে নভেম্বরে যা ঠেকেছে 11.38%।
রেকর্ড মূল্যস্ফীতির এ সময়ে নতুন করে ৪৩টি পণ্য ও সেবায় ৫ থেকে ১৫% ভ্যাট বাড়ানো কতটা যৌক্তিক? এনবিআর বলছে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাকি ৬ মাসে অতিরিক্ত ১২,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য সরকারের, যা পূরণে নেওয়া হয়েছে এ উদ্যোগ। তবে এতে সাধারণ ভোক্তার নতুন করে ব্যয়ের চাপে পড়ার সংখ্যা থাকলেও অর্থ উপদেষ্টার দাবি এতে কষ্ট হবে না সাধারণ মানুষের। 15% করে রিকগনিশনের ক্যালকুলেশন যখন হয়, প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধনী সহ 2025-এর অধ্যাদেশটির অনুমোদন দেয়া হয়। তবে আইএমএফের শর্তের জন্য নয়, রাজস্ব বাড়ানোর জন্য কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানান তিনি। আইএমএফ আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা। নতুন বছরে অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হওয়ার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে সে ব্যাপারে সরকার আর্থিক সহায়তা করবে বলে জানান অর্থ উপদেষ্টা। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন, ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বাড়ানো হবে বলে জানান অর্থ উপদেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের যে ব্যক্তির ক্ষমতা বেশি আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষারও আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের জনগণকে মনে করিয়ে দিতে হবে সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার কাজ। প্রত্যেক মানুষের যেমন নিঃস্বার্থের দিকে নজর দেওয়ার একটা প্রবণতা আছে, তেমনি প্রতি মানুষের মধ্যেই পরস্বার্থের দিকে নজর দেওয়ারও একটা প্রবণতা আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই, ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। পরের দুঃখ দুর্দশা এটাকে সমাধান করার জন্য আমরা আনন্দ পাই। সেই কারণে আমরা উৎসাহিত করি সবাইকে যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে। মুজিব কিল্লা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক মন্ত্রী মুজিবুল হক ও সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং লেনদেনের দায়ে অনুসন্ধান করবে সংস্থাটি। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদি পশু রক্ষায় 2018 সালের জুলাইয়ে দেশের 16 জেলায় 550টি মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত হয়। মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় 2000 কোটি টাকা। কিন্তু এই কিল্লা নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শুধু মুজিব কিল্লাই নয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে 9-6 হয়েছে প্রায় 1000 কোটি টাকা। সরকারি এসব অর্থের অপচয়ের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। আমরা বলেছি বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে 1000 কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার, উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে যে অত্যাধুনিক রেল স্টেশন হয়েছে সেসবেও দুর্নীতি। প্রায় ১৪২ কোটি টাকা তছরূপের অভিযোগ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে। এছাড়াও টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ১২০ কোটি টাকাই তুলে নিয়েছেন তিনি। স্থগিত তার ব্যাংক হিসাবে এখন আছে মাত্র ১৪ কোটি টাকা। লেনদেন সন্দেহজনক হওয়ায় তার বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংস্থাটি। জানান বিধি অনুযায়ী অনুসন্ধানের পরপরই তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নী সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন। সাবেক সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে সংস্থাটি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে ২০২৭ সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ লুটপাট হয়েছে ১ লাখ কোটি টাকা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ সব প্রকল্প রিনিউ করে পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয়া, জ্বালানি আমদানিতে অনিয়ম ও প্রিপেড মিটার স্থাপনে হরিলুট সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির নানা চিত্র দেখা যায় গত ১.৫ যুগে। এ খাতের বিভিন্ন চিত্র বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর এই খাতের ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে আসে সরকারি বেসরকারি প্রতিবেদনে। এবার বিএনপিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ লুটপাট হয়েছে ১ লাখ কোটি টাকা, যার সাথে যুক্ত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ ৫টি বড় গ্রুপ। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ১৫ বছরে মোট খরচ হলো $২,৮৩০ কোটি। বর্তমান বিনিয়োগ হারে ৩,৩৩,৯৪০ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে ১ লক্ষ কোটি টাকা। বলেন, বিগত সরকার এই খাতকে তাদের ব্যবসা আর লুটপাটের খাতে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে ২০২৭ সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ সংকট তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। NIC কার্ডের দাম ২,০০০ টাকা, সেটা ধরেছে ৫,২১৫ টাকা। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল, কিন্তু আলটিমেটলি তো ২৭ সালে যে ধরা খাবো আমরা সবাই। তো এখন যদি আমরা গোয়েন্দা টাইট না করি, তাহলে কিন্তু ২৭ সালের মধ্যে আমাদের প্রকল্প বেঁচে যাবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ ও জ্বালানি খাত সহ সব প্রকল্প রিভিউ করে পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি চুক্তি জনগণের সামনে উন্মোচনের দাবি জানান বিএনপি নেতারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 18,33,000 ভোটার বেড়ে বর্তমানে ভোটার সংখ্যা 12,83,512 জন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্য যাচাই করবে কমিশন। আর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। যে কোনো সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফায় ভোটার তালিকা প্রকাশ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই তালিকায় ভোটার ছিল 12,18,5 সবশেষ সেই তালিকা থেকে 18,33,352 জন বৃদ্ধির তথ্য দিয়ে এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা নিয়ে যে বিতর্কের কথা বলা হয়েছিল তার নিরসন হয়েছে কতটুকু?
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। খসড়া এই তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,414 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। সব মিলিয়ে মোট ভোটার এখন 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। তবে নির্বাচন কমিশন গঠনের সময় অতীতের ভোটার তালিকাগুলো নিয়ে যে বিতর্ক তোলা হয়েছে অন্তর্বর্তী সরকার সহ অন্য সব মহল থেকে, তার নিরসন কতটুকু হয়েছে খসড়া এই তালিকায়? এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে তালিকায় থাকা সকল ভোটারের তথ্যই যাচাই করা হবে। সিম্পল একটা হাইপোথেসিস বলি, আপনারা বলছেন যে অতীতে বিতর্কিত ভোটার তালিকা, এটা কি শুধু এই বছরে? প্রশ্ন তো এসছে, তো তাই প্রশ্ন ছিল এটা কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? তিনি জানান, আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। খসড়া এই ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 5 জানুয়ারির মধ্যে বাদ পড়া ক্যাডারদের গ্যাজেটভুক্ত করার দাবি জানিয়েছেন 43তম বিসিএস এর গ্যাজেট বঞ্চিত প্রার্থীরা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত 227 জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ দাবি জানান তারা। কয়েক দফা তদন্তের পর গত বছরের 15 অক্টোবর প্রথম গ্যাজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, যেখানে বাদ দেওয়া হয় 99 জনকে। পরবর্তীতে যোগদানের তারিখ 17 নভেম্বর থেকে পিছিয়ে 1 জানুয়ারি করা হয়। তবে এবার 30 ডিসেম্বর প্রকাশিত দ্বিতীয় গ্যাজেটে 222 জনকে বাদ দেওয়া হঠকারী সিদ্ধান্ত না নিয়ে যোগ্যদের অবশ্যই দ্রুত চাকরিতে ফেরানোর দাবি জানান প্রার্থীরা। অন্যদিকে বিকেলে মন্ত্রণালয় থেকে জানানো হয় 227 জনের অনুপযুক্ততা সহ স্বাস্থ্য পরীক্ষায় 40 জন অনুপস্থিত ছিল। গোয়েন্দা প্রতিবেদনে অনুপযুক্ত সংক্ষুব্ধরা চাইলে পুনর্বিবেচনায় আবেদন করতে পারবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তবে প্রার্থীদের দাবি আর মন্ত্রণালয়ের বাদ পড়ার হিসেবে 5 জনের গরমিল রয়েছে। ডিসেম্বর 2024 এসে আমাদের আবার নতুন করে গেজেট দেওয়া হয়, যেখানে যোগদানের তারিখ নির্ধারণ করা হয় 15 জানুয়ারি 2025। কিন্তু আমরা অনেকেই যারা এই 1 তারিখে যোগদানের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা আমাদের পূর্ববর্তী চাকরি ছেড়ে এসেছি, অব্যাহতি দিয়েছি এবং মধ্যবর্তী আর কোনো চাকরির সুযোগ আমরা গ্রহণ করিনি। এই মানুষগুলো এখন আমরা দেখছি যে আমাদের এসে আমাদের গেজেটে আমাদের আর নাম নেই, আমরা আর যোগদান করতে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের আরও 8 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার অব্যাহতিপত্র দেওয়ার পর রাতের মধ্যেই একাডেমি ছেড়ে যাওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয় পুলিশ একাডেমি থেকে। গেল রোববার সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হট্টগোল করার অভিযোগে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে তাদের 3 কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে ব্যাখ্যায় সন্তুষ্ট না হয় তাদের অব্যাহতিপত্রের নোটিশ জানানো হয়। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানভীর সালেহীন।
সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে বান্দরবনে সম্প্রতি মিছিল করেছে 12 সম্প্রদায়। জেলা পরিষদের উদ্যোগে মিছিলে অংশ নেন কয়েক হাজার মানুষ। এ সময় সম্প্রতি পাহাড়ে হত্যা, চাঁদাবাজি, সংঘাতসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পাহাড়ি জনপদে সম্প্রীতি অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা। বান্দরবন থেকে রিজবির হাতে তথ্য, ছবিতে প্রতিবেদন। সম্প্রতি বেশ কিছু বিভেদ ও হানাহানিতে অস্থির হয়ে ওঠে পাহাড়ি জনপদ, যাতে ধস নেমেছে পর্যটন শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থায়। এছাড়া নষ্ট হচ্ছে পাহাড়ের সম্প্রীতি। সন্ত্রাসী সেসব কার্যক্রমের বিরুদ্ধে এবারে সোচ্চার বান্দরবান। সংঘাত এড়িয়ে শান্তির আহ্বানে বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে শুরু হয় সম্প্রীতি সমাবেশ। বাঙালি, মারমা, চাকমা, খুমি সহ 12 জনগোষ্ঠীর অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় গোটা জেলা। অংশ নেন বিভিন্ন ধর্মের নেতারাও। ঐতিহ্যবাহী পোশাক পরে নানান সাজে জেলার 7 উপজেলা থেকে কয়েক হাজার মানুষ সেখানে অংশ নেন। সবাই সম্প্রীতির মাধ্যমে একসাথে মিছিল করতেছে, ভালো লাগতেছে। এতগুলো সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই একসাথে হয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। এ সময় শান্তির লক্ষ্যে ব্যানার, প্ল্যাকার্ড সহ রাজারহাট মাঠে শুরু হয় মিছিল। পরে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত হয় একটি পথনাটক। সে সময় বক্তারা বলেন, সম্প্রতি পাহাড়ে হত্যা, চাঁদাবাজি, সংঘাত সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে পর্যটন খাতে। বন্ধ রয়েছে রুমা, রুমাংছড়ি, থানচির মতো পর্যটন স্পটগুলো। ফলে এই খাতে জড়িত অনেকেই পড়েছেন অর্থনৈতিক দুরবস্থায়। তাই দ্রুত সময়ের মধ্যে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া পাহাড়ি জনপদে সম্প্রীতি অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা। লুটপাট করে সাধারণ জনগণ মানুষকে জিম্মি করে কোনো মানুষ শান্তি প্রতিষ্ঠান করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি না। সম্প্রীতি জয় হোক, সম্প্রীতি সম্প্রীতি। গেল 3 বছরে সংঘাতময় পরিস্থিতির কারণে বান্দরবনের 7 সেনা সদস্য সহ অন্তত 25 জন নিহত হয়েছে। আটক করা হয়েছে 150-র বেশি কেএনএফ সদস্যকে। এখন বান্দরবান। দেশের বাইরের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত 11টার দিকে কুইন্সের অ্যামাজোরা ক্লাবে এই হামলা হয়েছে। ফক্স নিউজকে নিউ ইয়র্ক পুলিশ জানায়, নতুন বছরের প্রথম দিন উপলক্ষে জ্যামাইকা নেইবারহুডের ক্লাবটিতে ভিড় বেশি ছিল। স্থানীয় সময় রাত 11:15টার দিকে ওই ক্লাবের বাইরে 16 থেকে 20 বছর বয়সী একদল তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা। আচমকাই এই দলটির দিকে তেড়ে এসে এলোপাথারি গুলি চালায় 3 দুর্বৃত্ত। হামলার পর ঘটনাস্থল থেকে 30টি গুলির খোসা উদ্ধার করে এনওয়াইপিডি। এ সময় ক্লাবের ভেতরে অন্তত 90 জন অতিথি ছিলেন বলে জানাচ্ছেন তদন্তকারী কর্মকর্তা। হামলার পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, ওই 3 দুর্বৃত্তকে খুঁজে বের করতে স্টেট জুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এর সাথে শেষ করছি শান্ত বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যা নামতে রাজধানীতে আরও বাড়ছে শীতের তীব্রতা। দিনভর দেখা মেলেনি সূর্যের। জানুয়ারিতে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এসি রেস্তোরাঁয় খাওয়া এবং মিষ্টি ও পোশাক সহ 43 পণ্য সেবায় গুনতে হবে বাড়তি টাকা। ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না মূল্যস্ফীতিতে। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। এসি রেস্তোরাঁয় খাওয়া ও মিষ্টি, পোশাক সহ 43 পণ্য সেবায় গুনতে হবে। খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18 লাখ। আপত্তি জানানোর শেষ তারিখ 17 জানুয়ারি। 2 মার্চ চূড়ান্ত তালিকা। শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।